হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 2। পার্ট 1 অবধি আগের দিন করা হয়ে গেছিলো, আজকে আমরা করছি পার্ট 2। ঠিক আছে, পার্ট 1-এ 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন অ্যান্সার করা হয়ে গেছে। এখন আমরা শুরু করব 11 থেকে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা কী আছে দেখি। যদি 2/3 A ইকুয়াল টু বি এর 75% হয়, তবে A/B ইকুয়াল টু কত, এটা ফাইন্ড আউট করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। কী দেওয়া আছে, 2/3A ইজ ইকাল টু বি এর 75%, মানে B ইন্টু 75/100, তাই তো। তাহলে A/B ফাইন্ড আউট করবো, তাহলে A/B করে দিচ্ছি, এর নিচে বিকে নিয়ে চলে আসছি। তাহলে 75/100, আর এটা যেটা ছিল এটা ও পাশে গিয়ে কী হয়ে যাবে, এই পাশে জিনিসটা ও পাশে চলে যাবে, মানে 3 নিচে ডিভাইড ছিল, তাহলে 3 এই পাশে মাল্টিপ্লিকেশনে চলে যাবে, আর 2 মাল্টিপ্লিকেশনে ছিল লেফট সাইডে, রাইট সাইডে গিয়ে 2 ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে কাটাকাটি করে, তাহলে 25 3 75, 25 4 100, তাহলে কত হচ্ছে 9:8। 9:8 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত হবে, অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে যাই পরের অঙ্কে। 12 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2। যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো, তবে পাস ও ফেলের অনুপাত কত হতো। তাহলে কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত কত, 9:2। তাহলে আমি পাসকে ধরছি পি আর ফেলকে ধরছি এফ। তাহলে পাসের অনুপাত কত 9 আর ফেলের অনুপাত কত 2, তাই তো। যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো, তবে পাস ও ফেলের অনুপাত কত হতো। তাহলে এটাকে ধরছি 9x, এটাকে ধরছি 2x। তাহলে 9x + 2x ইকুয়াল টু কত, 132 পরীক্ষার্থী। তাহলে 9 আর 2 কত, 11x ইকুয়াল টু 132। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 132 ডিভাইডেড বাই 11 কত হবে, 11 অক্ষে 11, 11 দুগুণি 22, তার মানে x ইকুয়াল টু 12। তাহলে পাস আর ফেলের অনুপাতটা কত, 9×12 ইস টু কত, 12 দুগুণি 24, তাই তো। এবার কি বলেছে যে আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো। ঠিক আছে, পরীক্ষার্থী পাস করতো, তাহলে পাস কোনটা 96, এটা পাস এটা ফেল ছিল। তাহলে 96 + 4 ইস টু 24। তাহলে 96 + 4 কত হবে, 100 ইস টু 24। তাহলে 100 মানে কত, যদি কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 6 24, আচ্ছা 4 দুগুণি 8, 9 10, 2 0 4 5 20, হ্যাঁ 4 6 24, 4 দুগুণি 8, 9 10, 2 0 4 5 20, এর অ্যান্সার হবে 25:6। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, এই জন্য অপশানের সাথে মিলছে না। সেটা কি, সেটা হচ্ছে হলো যে 9 12 108, 8 12 96, 9 12 আসলে 108। তাহলে এখানে ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। তাহলে 9 12 কত হবে, 108, তাই তো। তাহলে 108 + 4 কত হবে, 108 + 4 হয়ে যাবে 112, তাই তো। তাহলে এই অনুপাতটা আমাদের ভুল হয়ে গেছে, কত হবে 112:24। ঠিক আছে, 112:24কে কাটাকাটি করলে কত আসবে, 28:5। 112 হ্যাঁ 12 দুগুণি 24, তাহলে 112:24। এটাকে কাটাকাটি করলে দেখো, কাটাকাটি যদি করো, 4 দিয়ে যদি কাটাকাটি করো, 4 6 24, ঠিক আছে, 4 দুগুণি 8, 9 10 11, 11 3 4 32, তার মানে আসবে 28:6। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 28:6, এটা 28:5 না, 28:6 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 28:6। 2 নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আসলে এখানে লিখতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, যেটা রেড পেন দিয়ে লেখা সেটাই হচ্ছিল আসল। ঠিক আছে, 8 12 96 হয়, 9 12 108 হয়। ঠিক আছে, এরপরে চলে আসি 3 নম্বর অঙ্কতে। আচ্ছা, 13 নম্বর অঙ্ক দেখো, 2 ব্যক্তির বয়সের অনুপাত 4:7 এবং তাদের একজন অপরজনের থেকে 30 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি কত বছর। তাহলে দুজনের বয়সের অনুপাত কত, 4:7, তাই তো, এবং একজন অপরজনের থেকে 30 বছরের বড়। তাহলে আমরা ধরতে পারি একজনের 4x, একজনের 7x, তাই তো। তাহলে একজনের বয়স 4x, একজনের বয়স 7x। তাহলে একজন অপরজনের থেকে 30 বছরের বড়, তার মানে কি এদের মাঝখানে যে মানে কী বলবো বিয়োগফলটা, সেটা কি 30 বছরের সাথে সমান। তাহলে আমি কি লিখতে পারি, 7x - 4x = 30। তাহলে 3x = 30। তাহলে x = কত হবে, 10, তাই তো। তাহলে একজনের বয়স কত, 40 বছর, আর একজনের বয়স কত, 70 বছর, তাই তো। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে, তাহলে একজনের বয়স কত দাঁড়াচ্ছে 40, আর একজনের বয়স কত দাঁড়াচ্ছে 70, তাই তো। তাহলে 70 আর 40-এ এক একজনের তাদের বয়সের সমষ্টি কত হবে, 110 বছর। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, 2 নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কতে।
এরপর চলে আসলাম 14 নম্বর অঙ্কতে। আচ্ছা, তোমাদের অনেকেরই অঙ্কগুলো দেখে খুব সোজা মনে হতে পারে, কিন্তু আমি এখানে এই অঙ্কগুলো একদম বেসিক থেকে শুরু করেছি। কেন? কারণ এরকম অনেকেই আছে যাদের এই বেসিক অঙ্কগুলো জানা থাকে না, ঠিক আছে? সবাই ফট করে হাই লেভেল থেকে অঙ্ক শুরু করলে পরে বুঝতে পারে না, যাতে সবার বেসিকটা ক্লিয়ার হয়। তাই জন্য আমি একদম বেসিক লেভেল থেকে অঙ্কগুলো স্টার্ট করেছি, ঠিক আছে? যেগুলো অনেকেরই মনে হতে পারে অত্যন্ত সোজা সোজা অঙ্ক, ঠিক আছে? তো যাদের সোজা সোজা মনে হবে তাদের সলভটা না দেখলেও চলবে। তারা আগে কোশ্চেনটা যখন আসছে তোমাদের ভিডিওতে, তখন তোমরা কোশ্চেনটা মানে লিখে নিয়ে বা কোশ্চেনটা দেখে নিয়ে ভিডিওটাকে পজ করে তোমরা উত্তরটা করে নেবে। তারপর আমি যখন শেষে অ্যান্সারটা বলবো, অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো, 14 নম্বরে কি বলেছে? দৈনিক 125টি যন্ত্রাংশ তৈরি করতে কত শ্রমিক লাগবে যদি দৈনিক তৈরি যন্ত্রাংশ এবং কর্মে নিযুক্ত শ্রমিকের সংখ্যাদ্বয়ের অনুপাত 5:2 হয়, ঠিক আছে? তাহলে 125টি যন্ত্রাংশ তৈরি করতে, তাই তো? আর এখানে কিসের অনুপাত দিয়ে দিয়েছে? দৈনিক নিযুক্ত শ্রমিক, মানে দৈনিক তৈরি যন্ত্রাংশ আর দৈনিক নিযুক্ত শ্রমিকের সংখ্যা। এই অঙ্কটা আসলে এক কথায় বলতে গেলে পরে আমরা যে ঐকিক নিয়মের অঙ্ক করতাম তার মতনই, খালি এখানে সেটাকে অনুপাতে লিখে দিয়েছে। কি বলেছে? যে 5টি যন্ত্রাংশ তৈরি করতে, যন্ত্রাংশ এই যে 5টা, সেটা কিসের অনুপাত? দৈনিক তৈরি যন্ত্রাংশের অনুপাত, ঠিক আছে? আর এই যে নিযুক্ত শ্রমিকের কথা বলা হয়েছে, সেটা কি? 2। পরে যে অনুপাতটা আছে সেটা হচ্ছে নিযুক্ত শ্রমিকের অনুপাত। তার মানে কি? 5টি যন্ত্রাংশ তৈরি করতে কতজন শ্রমিক লাগে? 2 জন। তাহলে 125টি যন্ত্রাংশ তৈরি করতে কতজন শ্রমিক লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা শর্টে লিখতে পারি 5টি যন্ত্রাংশ তৈরি করতে কতজন শ্রমিক লাগে? 2 জন শ্রমিক লাগে। তাহলে একটি যন্ত্রাংশ তৈরি করতে কতজন শ্রমিক লাগবে? 2/5। তাহলে 125টি যন্ত্রাংশ তৈরি করতে কতজন শ্রমিক লাগবে? 2/5 গুণ 125। তাহলে 5 25 125, 25 দুগুণি 50। তাহলে কত হবে অ্যান্সার? 50 আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে 2 নম্বর অপশনটা হবে অ্যান্সার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি 15 নম্বর অঙ্কে। একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2 হয় যদি মোট ছাত্রছাত্রী যথাক্রমে 20% ও 25% স্কলারশিপ পায়, তবে শতকরা কতজন স্কলারশিপ পায় না? আচ্ছা, একটা বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রী অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে ছাত্র আর ছাত্রী, তাহলে বয়েজ আর গার্লস লিখলাম। তাহলে কত? 3:2, তাই তো? এইবার এর মধ্যে 20% কী পেয়েছে? 20% ছেলেদের, আর মেয়েদের কত? 25% স্কলারশিপ পেয়েছে। তাহলে স্কলারশিপ কারা পায়নি তাদের পরিমাণটা বার করতে হবে। আমি এখানে 3-এর ওপরে 20% বার করতে গেলে একটু হিসেবটা জটিল হবে, তাই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা 3-এর জায়গাটাকে 30 ধরো, ঠিক আছে? 30-এর ওপরে যদি তোমরা শতাংশতে বার করতে চাও, ঠিক আছে? 30 জন স্টুডেন্টের ওপরে যদি 20% স্কলারশিপ পায়, তাহলে কতজন পেয়েছে? কেটে গেল 6 জন পেয়েছে। আর 2কে ধরে নিলাম 20 জনের ওপর কতজন পেয়েছে? 25%। তাহলে 25 × 100, একটা জিরো কেটে গেল। কত হয়? 5 যে 25, 5 2 কেটে গেল, মানে কতজন পেয়েছে? 5 জন পেয়েছে, তাই তো? তাহলে আগে টোটাল স্টুডেন্ট কত ছিল? 30 + 20 = কত? 50 জন স্টুডেন্ট ছিল, তাই তো? 50 জন স্টুডেন্ট ছিল। 50 জন স্টুডেন্টের মধ্যে স্কলারশিপ কতজন পেয়েছে? 6 + 5 11 জন। তার মানে কি দেখতে পাচ্ছি? 50 জনের মধ্যে স্কলারশিপ পেয়েছে 11 জন। তাহলে 100 জনের মধ্যে কতজন পেয়েছে? কারণ আমাকে বলেছে শতকরা বের করতে, শতকরা মানেই 100 দিয়ে হিসেব করতে হয়। তাহলে কত হবে? 11 × 100/50। তাহলে 50 দুগুণি 100, 11 দুগুণি। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? যে 50 জনের মধ্যে কতজন স্কলারশিপ পায়নি? তাহলে পেয়েছে কতজন? 11 জন। তাহলে পায়নি কতজন? 50 - 11 = 39 জন। তাহলে এখানে হয়ে যাবে, এটা হচ্ছে হলো 39 জন স্কলারশিপ পায়নি, কারণ তোমাদেরকে বলেছে কতজন স্কলারশিপ পায়নি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 39। তাহলে ক্যালকুলেশন করলে 39 × 2 কত হয়ে যাবে? 78%। অ্যান্সার হবে 78%। আসলে এই জায়গাটাতে খুব ঘিজি হয়ে গেছে, তাই জন্য আমি উত্তরটা এখানে লিখলাম 78%, ঠিক আছে? জায়গাটা আসলে একটু কম হয়ে গেছিলো ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে? তো এই জায়গাটাতে হয়ে যাবে 78%, ঠিক আছে? তো 78% কী হয়েছে? স্কলারশিপ পায়নি, ঠিক আছে? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 78%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জায়গাটাতে একটু ঘিজি হয়ে গেছে। আসলে আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটাতে। কতজন ছেলে ছিল? 3 জন ছেলে, আর মানে ছেলে আর মেয়ের অনুপাত কত ছিল? 3:2। আমি এটাকে হিসাবের সুবিধার জন্য 30 আর 20 ধরলাম। কেন? কারণ তাহলে আমার 20% আর 25% ধরতে সুবিধে হবে। তাহলে 30-এর ওপর 20% বার করাটা খুব বেশি ইজি 3-এর ওপর 20% বার করার থেকে, তাই জন্য আমি এভাবে করে হিসাব করলাম। 30-এর ওপর 20% কত হয়? 6, তাই তো? আর 2-এর ওপর 25% কত হয়? 2-এর ওপর 25% হয় 5, ঠিক আছে?
তাহলে 6 আর 5 মিলে মোট কতজন, মানে 30-এর ওপর 20% এরা কি পেয়েছে, স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, তাহলে 30 জন ছেলের মধ্যে স্কলারশিপ পেয়েছে কতজন, 6 জন, আর 20 জন মেয়ের মধ্যে কতজন পেয়েছে, 5 জন। তার মানে কি মোট স্টুডেন্ট কত, 30 যোগ 20 50 জন। তার মধ্যে স্কলারশিপ পেয়েছে কতজন, 11 জন। পায়নি কতজন, 39 জন। ঠিক আছে, 50 জনের মধ্যে যদি 39 জন স্কলারশিপ না পায়, তাহলে বলেছে শতকরা কতজন পায়নি। শতকরা মানে আমাদের 100-র মধ্যে হিসাব করতে হয়। তাহলে 100-র মধ্যে কতজন পায়নি, 39 × 100/50, 50 দুগুণি 100, 39 × 2 78%। তাহলে 78% হবে সঠিক উত্তর। আর যদি বলতো কতজন স্কলারশিপ পেয়েছে তার শতকরা পরিমাণ বার করতে, তাহলে এটার উত্তর হয়ে যেত এখানে 11 হয়ে যেত। 49 জনের মধ্যে 11 জন পেয়েছে, তাহলে 100 জনের মধ্যে কতজন, তাহলে এখানে এরকম আসতো। ঠিক আছে, যদি বলতো যে মোট কতজন স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে বলছে পায়নি তার হিসাব করতে, তাই জন্য হিসাবটা হয়ে যাবে 78%। চলে যাচ্ছি পরের অঙ্কে। এ ও বি এর আয়ের এর আয় বি এর আয়ের 10% বেশি এবং বি এর আয় সি এর আয়ের 20% কম। এ বি সি এর আয়ের অনুপাত কত? যখন এরকম বলবে একজনের আয় আরেকজনের থেকে বেশি, আরেকজনের আয় আরেকজনের থেকে কম, এরকম ধরনের যখন বলবে, তখন সবার শেষে যার উপর সবাই নির্ভরশীল তাকে দিয়ে আগে শুরু করতে হয়। যেমন এখানে দেখো, এখানে কি কি আছে, এ বি আর সি, তাই তো, এ বি আর সি এর কথা এখানে বলেছে। এর আয় কার উপর নির্ভরশীল, বি এর আয়ের 10% বেশি, তার মানে এর আয়টা বি এর আয়ের উপরে নির্ভরশীল। আবার বি এর আয় সি এর আয় থেকে 20% কম, তাহলে বি আবার কার উপর নির্ভরশীল, সি এর উপর নির্ভরশীল। তাহলে সবার আগে আমি কাকে ধরবো, সি কে ধরবো। সি এর আয় ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, আমি চাইলে এক্স দিয়ে করতে পারতাম, কিন্তু আমি এক্স দিয়ে করবো না, আমি এখানে ডাইরেক্ট 100 দিয়ে করবো। ঠিক আছে, তাহলে সি এর আয়, এবার কি বলছে, সি এর আয় আমি ধরে নিলাম 100। ঠিক আছে, বি এর আয় সি এর আয়ের 20% কম, সি এর আয় 100 হলে তার 20% মানে কত, 100 - 100 × 20/100। ঠিক আছে, 100 কেটে গেল, 100 - 20 সমান কত হয়ে যাবে, 80। তাহলে বি এর আয় কত, 80। এটা আমরা মুখে মুখে হিসাব করতে পারি। ঠিক আছে, এটা যারা অঙ্ক মানে পার্সেন্টেজের অঙ্ক খুব ভালো পারো তারা মুখে মুখে হিসাব করতে পারবে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে এটা কেন দেখিয়ে দিলাম, যারা একদম বেসিক লেভেল থেকে অঙ্ক করছো তাদের জন্য আমি এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কি বলছে, এ এর আয় বি এর আয়ের 10% বেশি। তাহলে 80 যদি বি এর আয় হয়, তার 10% বেশি মানে 80 + 80 × 10/100। 0 কেটে গেল, 0 কেটে গেল, 80 + 8 কত, 88। তাহলে এর আয় কত, 88। ঠিক আছে, তাহলে এ বি ও সি এর আয়ের অনুপাত কত হবে। আমি কি বলেছিলাম, অনুপাত বের করার সময় সবসময় একই সংখ্যা দিয়ে তিনজনকেই ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কত হবে, যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে সবাইকে ভাগ যাবে 22। ঠিক আছে, /20। ঠিক আছে, /25, 22 /20 /25, এটা হবে আমাদের উত্তর। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, অপশন 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি পরেরটাতে। এবার চলে আসছি 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কতে দেখো, এম এবং এন দুটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের অনুপাত 2:1 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। ঠিক আছে, তো এম এবং এন দুটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া আছে। আমরা কি জানি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2a, তাই তো। √2a হচ্ছিল বর্গক্ষেত্রের কর্ণের সূত্র, তাই তো। √2 × একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দুটো কর্ণের অনুপাত মানে কি, √2 মানে দুটি কর্ণের যদি আমরা অনুপাত দেখি, তাহলে একটার অনুপাত মানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের অনুপাত যদি √2a ধরি, আর একটা ক্ষেত্রে যদি √2b ধরি, মানে কি এ হচ্ছিল প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছিল পরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 কেটে যাবে। ঠিক আছে, অ্যান্সার কী হয়ে যাবে, a/b, দুজনের বাহুর অনুপাত মানে বাহুর যে মান তার অনুপাত। ঠিক আছে, এখানে বলছে ক্ষেত্রফলের অনুপাত বার করতে, তাহলে কী হয়ে যাবে, a² /b², তাই তো। এটা হচ্ছে, তাহলে যখন তোমাদের কাছে কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া থাকবে, তখন যদি তোমাদেরকে ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলে, তাহলে সোজাসুজি সেটা স্কোয়ার করে দেবে। তাহলে কত হবে অ্যান্সার, 4:1। 4:1 হবে আমাদের সঠিক অ্যান্সার। আর যদি এখানে বলতো যে বাহুদ্বয়ের অনুপাত কত, তাহলে 2:1ই হতো বাহুদ্বয়ের অনুপাত। কেন, কারণ কর্ণক্ষেত্রের সূত্র ছিল √2a, তাহলে যদি রুট কেটে যায়, তাহলে a/b মানে বাহুদ্বয়ের অনুপাত তোমাদের কাছে নর্মালি চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি 18 নম্বর অঙ্কে। আচ্ছা, 18 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 18 নম্বর অঙ্কটাতে বলেছে a/b = b/c হয়, তবে a⁴ b⁴ কত। তাহলে এটার মানে কি, a/b = b/c, তাই তো। তাহলে b² = ac, তাই তো। তাহলে এবার কি ফাইন্ড আউট করতে বলেছে, a⁴ b⁴ তাহলে a⁴ কে তো a⁴ লিখতে পারি, b⁴ সমান কি লিখতে পারি, ac। b⁴ মানে কি, b⁴ মানে এরকম, a⁴ b⁴ মানে কি, b² তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি তো। তাহলে b² = কত, ac, তাহলে তার হোল স্কোয়ার মানে ac এর হোল স্কোয়ার। তাহলে কী হবে, a⁴ a² c²। তাহলে কাটাকাটি আমি করতে পারি a² দিয়ে, তাহলে a² c² হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 2 নাম্বারটা, a² c²। ঠিক আছে, তাহলে কী করে হলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাবো আমরা 19 নম্বর অঙ্কে।
আচ্ছা 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একজন ভদ্রলোক তার মোট 12,755 টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে দান করেন এবং বাকি টাকা স্ত্রী পুত্র কন্যাকে 6:5:4 অনুপাতে ভাগ করে দেন, তবে স্ত্রী কত টাকা পেয়েছেন এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা বিদ্যালয়কে কত টাকা দান করেন, বিদ্যালয়কে দান করেন উনি 2000 টাকা, এটা লেখা হয়নি, বিদ্যালয়কে দান করেন উনি 2000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আসল কোশ্চেনটা, বিদ্যালয়কে দান করেন 2000 টাকা। তাহলে তার কাছে অবশিষ্ট টাকার পরিমাণ কত সেটা আগে বার করতে হবে, তাই তো, যেটা অবশিষ্ট টাকা সেটাই তিনি স্ত্রী পুত্র ও কন্যাকে দান করেছেন। তাহলে 12,755 থেকে 2000কে বাদ দিয়ে দিলে কত থাকবে, 10,755 টাকা। ঠিক আছে, এবার এই টাকা তিনি কি করেছেন, স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ভাগ করেছেন। ঠিক আছে, তাদের অনুপাতটা কত, 6:5:4, তাই তো, 6:5:4 হচ্ছে তার অনুপাত, 6:5:4 হবে তার অনুপাত। তাহলে কী হবে, 6x + 5x + 4x, তাহলে কত হচ্ছে 15x। ঠিক আছে, তাদের তিনজনের অনুপাতের যে যোগফলটা সেটা কত, 15x। এই 15xটা কী হয়েছে, এই 15xটা আর এই 1075টা 10,755টা সেম, কারণ এই 15x টাকাটাই তো এই 10,755 টাকাটাই তো ওদের মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে আমি বলতে পারি যে 15x = 10,755। কেন হয়েছে, কী কারণে হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x = কত, ভাগ করলে যেটা আসবে সেটা হলো 717, ভাগ করে দেখবে তোমরা, ভাগ করে আসবে 717। তাহলে বলেছে স্ত্রী কত পেয়েছে, তাহলে স্ত্রীর পাওয়ার পরিমাণটা কত, 6 × x আছে, x × 717, তাহলে 6 × 717 কত হবে, 4,302 টাকা। এটা ক্যালকুলেশন করে দেখবা, 4,302 টাকা তোমাদের উত্তর আসবে। ঠিক আছে, এবার যদি বলতো যে তার পুত্র কত পেয়েছে, তাহলে 5x ছিল। ঠিক আছে, তাহলে 5 × x এর ভ্যালুটা করতে চলে আসতো। কন্যা যদি বলতো তাহলে 4 × x করতে, মানে 4 × x এর যে ভ্যালুটা সেটা করতে চলে আসতো। ঠিক আছে, বা যদি বলতো তারা মোট কত পেয়েছে, তাহলে কী করতে হবে, তাদের মোটের পরিমাণ কত ছিল, 15x, তাহলে 15 × x এর ভ্যালুটা বসাতে চলে আসতো। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে করে অঙ্কটাকে সলভ করবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 20 নম্বর অঙ্কে। তাহলে এখানে লাস্ট উত্তরটা তাহলে কী হবে, অপশান নাম্বার 1, 4,302 টাকা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে 20 নম্বর অঙ্কে। আচ্ছা, এবার 20 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বর অঙ্কটা বেশ একটা ভালো অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা দুটো প্রসেসে করা যায়, একটা যেটা আমরা ছোটো থেকে শিখেছি, আরেকটা যেটা হচ্ছে এখন আমি তোমাদেরকে করাবো, যেটাকে বলতে পারো কাইন্ড অফ কিছুটা শর্ট ট্রিক। ঠিক আছে, এখন আস্তে আস্তে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা শর্ট ট্রিক ইউজ করবো। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখি কী আছে, এ ও বি এর আয় ও ব্যয়ের অনুপাত। ঠিক আছে, এ আর বি, ঠিক আছে, আয় করে, প্রথমে আয়ের অনুপাত দেওয়া আছে, তারপরে ব্যয়ের অনুপাত দেওয়া আছে। তাহলে আয়, তারপরে লিখলাম ব্যয়। তাহলে আয়ের অনুপাত কত, 3:2, ব্যয়ের অনুপাত কত, 5:3। এবার দুজনেই কত টাকা সেভ করে, 200 টাকা, তাই তো, 200 টাকা করে সেভ করে। আমরা কি জানি যে আয় মাইনাস ব্যয় করলে পরে যেটা থাকে সেটাই হচ্ছিল তাদের সেভিংস বা মানে সঞ্চিত অর্থের পরিমাণ, তাই তো। তাহলে আগে আমরা যেটা করতাম, যেটা আমরা নর্মালি ছোটো থেকে করে এসেছি, সেটা কি, ধরে নিলাম তাদের আয়ের অনুপাত হচ্ছিল 3x আর 2x, আর ব্যয়ের অনুপাত হচ্ছিল 5y আর 3y। তাহলে আমরা কি লিখতাম, 3x - 5y, এর ক্ষেত্রে হচ্ছিল এর ক্ষেত্রে হচ্ছিল 3x - 5y = 200, আয় মাইনাস ব্যয়, আর বি এর ক্ষেত্রে 2x - 3y = 200। এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা অ্যান্সার বার করতাম, তাই তো। কিন্তু এই ক্ষেত্রে আমরা তা করব না। এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো, দেখো দুজনের সঞ্চয়ের অনুপাত কত, আয় মাইনাস ব্যয় করলে সঞ্চয় হয়, দুজনে কত টাকা করে সঞ্চয় করেছে, কোশ্চেনে দেখতে পাচ্ছি 200 টাকা করে সঞ্চয় করেছে। তাহলে আমরা কি লিখবো এখানে, 200। ঠিক আছে, এখানেও লিখলাম 200, এটা কি সঞ্চয়, তাই তো। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হলো, এর সাথে একে গুণ করব, এর সাথে একে গুণ করব। ঠিক আছে, আবার কি করব, এর সাথে একে গুণ করব, এর সাথে একে গুণ করব। কি হচ্ছে জিনিসটা তোমরা বুঝতে পারবে। 3 × 3 কত হয়, 9, 5 × 2 কত হয়, 10। 10 বড়, তাই 10 আগে লিখলাম, 10 - 9। ঠিক আছে, এইটা কি ছিল, আয় আর ব্যয় ছিল, তাই তো, আয় আর ব্যয়ের হিসাব ছিল এই জায়গাটাতে। এই যে অনুপাতটা 3, 2, 5, 3, এটা আয় আর ব্যয়ের অনুপাত। তাহলে ব্যয় থেকে মানে আয় থেকে ব্যয়কে মাইনাস করলে পরে, ঠিক আছে, যেটা পড়ে থাকে সেটা হয় সেভিংস। ঠিক আছে, এখানে আয় আর ব্যয়ের বিয়োগফলটা হচ্ছে ইজিক্যাল টু, এইখানে যেটা ছিল সেটা কি ছিল, সেভিংস। তাহলে 5 × 200 কত হয়, 1000, মাইনাস 200 × 3 কত হয়, 600, তাই তো। তাহলে 10 থেকে 9 গেলে কত, 1 = কত আসছে, 1000 থেকে 600 মাইনাস করলে 400, তাই তো। তাহলে কি দেখতে পাচ্ছি যে 1 = 400, মানে কি, মানে হচ্ছে হলো যে মানে তাদের কী বলবো, সঞ্চিত যে অর্থের পরিমাণটা সেটা কত, 400, তাই তো। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ব্যয়ের সাথে সঞ্চয়ের গুণ হচ্ছে, তার মানে এখানে তাদের সঞ্চিত অর্থের পরিমাণটা আসছে কত, 400, তাই তো। তাহলে 1 = যদি 400 হয়, ঠিক আছে, তাহলে এর আয় কত,
1 অনুপাত সমান সমান 400 হয়, তাহলে 3 অনুপাত সমান সমান আমরা কী বলতে পারি? 400 × 3 কত? 1200। এটা আসলে ঠিক সমান হয় না, এটাকে আমরা সমান ধরে নিই, এই সাইনটা দিয়ে আমরা এটাকে সমান ধরে নিই, ঠিক আছে? এই সাইনটা আসলে ইউজ করতে হয় এখানে 3টে ইকুয়াল সাইন, যেটা দিয়ে আমরা কি ধরি যে সমান না কিন্তু প্রায় সমান, ঠিক আছে? এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে ধরে নিই, ঠিক আছে? তাহলে এটার সাথে এটাকে গুণ করলাম, কত আসলো? 9। 5 থেকে 2 গুণ করলে 10, যে বড় তাকে আগে লিখলাম, তাহলে 10 - 9 মানে কি? ব্যয় মাইনাস আয় সমান সমান কি? সঞ্চয়ের পরিমাণ। সঞ্চয়টা কত? 5 × 200 মানে 1000 মাইনাস 200 × 3 মানে 600। 1000 মাইনাস 600 সমান সমান কত? 400। তার মানে 1 অনুপাত মানে 1 একক সমান সমান যদি 400 হয়, তাহলে তার আয়ের অনুপাত কত ছিল? 3 একক। তাহলে 3 একক সমান সমান কত? 400 × 3 1200। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার 2, ঠিক আছে? এরপরে আরও অনেকগুলো অঙ্ক আছে, এরপরে সেগুলো পার্ট 3 পার্ট 4 করে এক এক করে আপলোড করা হবে। তাই যারা যারা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে?